জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। মাননীয় উপাচার্য মহোদয় এবং সকল কলাকুশলীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 23-1907, কোর্সের নাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম ক্রীড়াতত্ত্ব বা গেম থিওরি। শিক্ষকের নাম মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ, তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স 3য় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি কোর্সের 10ম অধ্যায়, ক্রীড়াতত্ত্ব বা গেম থিওরি। এই অধ্যায়ে আমরা শিখব ক্রীড়াতত্ত্বের সংজ্ঞা, ক্রীড়াতত্ত্ব সংক্রান্ত কতিপয় ধারণা, ক্রীড়ার শ্রেণীবিভাগ, রাজনীতি অধ্যয়নে ক্রীড়াতত্ত্বের প্রয়োগ, ক্রীড়াতত্ত্বের সীমাবদ্ধতা বা সমালোচনা। ক্রীড়াতত্ত্বের সূচনা হয়েছিল গণিত শাস্ত্রে, তবে সাম্প্রতিক কালে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় এর প্রয়োগ লক্ষণীয়। দ্বন্দ্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণে, এমনকি সমাজ জীবনে বিভিন্ন ব্যক্তি ও দলগুলোর সম্পর্ক বিশ্লেষণেও এই তত্ত্ব বেশ কিছু ক্ষেত্রে সফলভাবে প্রয়োগ হচ্ছে। ক্রীড়াতত্ত্বের সাথে যেসব চিন্তাবিদের নাম জড়িত, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ভন নিউম্যান, অস্কার মর্গেনস্টার্ন, মার্টিন শুবিক, আন্তল র্যাপোপোর্ট, ডানকান লুচি, হাওয়ার্ড রাফিয়া, মার্টন কাপলান, উইলিয়াম রিকার, টমাস শেলিং, কার্ল ডুয়েস প্রমুখ। ভন নিউম্যান তার 1928 ও 1937 সালে প্রকাশিত দুটি গ্রন্থে গাণিতিক পদ্ধতির মাধ্যমে ক্রীড়াতত্ত্বের সূচনা করেছিলেন। অবশ্য অনেকে মনে করেন যে 1920-এর দশকে সর্বপ্রথম এমিল বোরেল নামক একজন পণ্ডিত ক্রীড়াতত্ত্বের ভিত্তি স্থাপন করেছিলেন, কিন্তু 1944 সালে নিউম্যান ও মর্গেনস্টার্ন কর্তৃক দ্য থিওরি অফ গেমস অ্যান্ড ইকোনমিক বিহেভিয়ার গ্রন্থটি প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত ক্রীড়াতত্ত্বের উপর অন্য কোনো উল্লেখযোগ্য কর্ম পাওয়া যায় না। এই গ্রন্থটি সামাজিক বিজ্ঞানীদের মনে সর্বপ্রথম আশার সঞ্চার করেছিল যে ক্রীড়াতত্ত্ব সামাজিক বিজ্ঞান সমূহে সফলভাবে ব্যবহৃত হতে পারে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় এবং সহজ একটি টপিকস তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি। তো আমরা পরবর্তীতে এর বিস্তারিত আলোচনা আমরা করব। তোমরা একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি উপভোগ করবে, দেখবে এবং শুনবে। ক্রীড়াতত্ত্ব। ক্রীড়া কথাটিকে যদিও প্রাত্যহিক জীবনে ব্যবহার করা হয় এবং এমনকি রাজনীতি বিশ্লেষণেও প্রয়োগ করা হয়, তথাপি এর সর্বসম্মত সংজ্ঞা প্রদান করা খুবই কঠিন। তবে ক্রীড়াতাত্ত্বিকগণ ধারণাটির সংজ্ঞা নির্ধারণে খুব কাছাকাছি অবস্থান করেছেন। তো আমরা দেখব যে মর্গেনস্টার্ন বলেছেন যে
ক্রীড়া অবস্থায় অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ স্বার্থকে সর্বাধিক করার চেষ্টা করেন, কিন্তু ফলাফল কেবল একজনের কাজের উপর কিংবা প্রকৃতির উপর নির্ভর করে না, বরং অন্য অংশগ্রহণকারীর উপর নির্ভর করে, যাদের স্বার্থ কখনো পরস্পর বিরোধী আবার কখনো সমরূপ। এরপর আমরা উইলিয়াম রিকার সংজ্ঞা বিশ্লেষণ করব, অর্থাৎ রিকার কি বলেছেন আমরা একটু খেয়াল করব। উইলিয়াম রিকার তার দ্য থিওরি অফ পলিটিক্যাল কোয়ালিশনস গ্রন্থে যৌক্তিকতার ভিত্তিতে ক্রীড়া অবস্থার প্রকৃতি নির্ধারণ করেছেন। তিনি মনে করেন যে একটি সিদ্ধান্ত গ্রহণের অবস্থায় যখন একাধিক বিকল্প বিদ্যমান, তখন অংশগ্রহণকারীরা অধিকতর সুবিধার বিকল্পটিকে পছন্দ করে। এটাই হচ্ছে যৌক্তিকতার মূল দিক, যার উপর ভিত্তি করে ক্রীড়া সংগঠিত হয়। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা দুইজনের সংজ্ঞার আলোকে বলতে পারি যে ক্রীড়া হচ্ছে আন্তঃক্রিয়ার এমন এক অবস্থা যাতে অংশগ্রহণকারী ব্যক্তি বা গ্রুপগুলো কখনো প্রতিযোগিতা আবার কখনো সহযোগিতার মাধ্যমে নিজ নিজ স্বার্থকে সর্বাধিক করার চেষ্টা করে। তো এভাবেই আমরা ক্রীড়া তত্ত্বের সংজ্ঞা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা পাব ক্রীড়া সংক্রান্ত কতিপয় ধারণা। তো ক্রীড়া তত্ত্ব সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হলে এ তত্ত্বের সাথে যুক্ত ধারণা সমূহ আমাদের জানা দরকার। তো আমরা প্রধান প্রধান ধারণাগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো 1 নম্বরে আমরা পাব ক্রীড়া। তো ক্রীড়া তত্ত্বের মূল ধারণাটাই হচ্ছে ক্রীড়া বা গেম। এখানে ক্রীড়া বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো প্রাপ্তি, পে অফ সম্পর্কে বিরোধ, কনফ্লিক্ট বোঝায়। অন্যভাবে বলা যায় যে ক্রীড়া হচ্ছে এমন এক পরিস্থিতি যেখানে একাধিক ব্যক্তি কোনো স্বার্থ বা প্রাপ্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। ক্রীড়ায় কোনো ব্যক্তি এককভাবে ফলাফল নির্ধারণ করতে পারে না। ক্রীড়া তত্ত্ব অনুযায়ী ক্রীড়া এক প্রকার কৌশলগত বিষয়। এখানে খেলোয়াড়গণ নিজেদের ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নয়, বরং প্রতিপক্ষের আচরণ ও কৌশলের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে। এই হিসেবে খেলোয়াড়দের সিদ্ধান্ত হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত। তো উইলিয়াম রিকার বলেন, যখন একটি সিদ্ধান্ত গ্রহণের অবস্থায় একাধিক বিকল্প বিদ্যমান থাকে, তখন অংশগ্রহণকারী ব্যক্তিগণ সর্বাধিক স্বার্থ বা সুবিধার বিকল্পটিকে পছন্দ করে। এভাবে ক্রীড়া সংগঠিত হয়, যার মূল দিক হচ্ছে বিচার বুদ্ধি। ফলে ক্রীড়া হচ্ছে এক প্রকার আন্তঃক্রিয়া, ইন্টারঅ্যাকশন, যেখানে প্রতিযোগীরা গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য বিভিন্ন বিকল্প সিদ্ধান্ত থেকে উত্তমটি বা উত্তম পছন্দ গ্রহণ করে। তো সংজ্ঞা থেকে আমরা এই যে ক্রীড়ার সংজ্ঞা আমরা আলোচনা করলাম, এই সংজ্ঞা থেকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য আমরা পাব। তো কি কি বৈশিষ্ট্য আমরা দেখব, যে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা, অর্থাৎ ক নাম্বার, ক্রীড়ার সাথে জড়িত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা সসীম বা কম থাকবে। এরপরে আমরা পাব খ, স্বার্থের দ্বন্দ্ব, তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব বিদ্যমান থাকবে। এরপরে আমরা পাব কৌশল। তো ক্রীড়ার ফলাফল নিজের নিয়ন্ত্রণে আনার জন্য প্রত্যেক খেলোয়াড়ের একাধিক কৌশল থাকে, তবে প্রত্যেকের কৌশলের সংখ্যা সমান নাও হতে পারে। এরপর আমরা পাব ক্রীড়ার ফলাফল।
অর্থাৎ ক্রীড়ার ফলাফল ক্রীড়ায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের পছন্দ বা কৌশল দ্বারা প্রভাবিত হয়। কোনো খেলোয়াড়ই নিজের কৌশল প্রয়োগ না করা পর্যন্ত প্রতিপক্ষের কৌশল সম্পর্কে অবগত হতে পারে না। এরপরে আমরা পাবো ক্রীড়ার ফলাফলের ভিন্নতা। অর্থাৎ ক্রীড়ার ফলাফল প্রতিদ্বন্দ্বী বিভিন্ন খেলোয়াড়ের নিকট বিভিন্ন রকম হতে পারে। ক্রীড়ার ফলাফলের ভিত্তিতে এর বিন্যাস করা যায়। তো এভাবেই আমরা ক্রীড়ার বৈশিষ্ট্য আমরা পেলাম। এরপরে আমরা পাবো রাজনীতি। রাজনীতির ক্ষেত্রে ক্রীড়া বলতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিরোধপূর্ণ, সহযোগিতামূলক এবং দর কষাকষি জনিত পরিস্থিতিকে বোঝায়। অর্থাৎ এটা রাজনীতির ক্ষেত্রে কি বোঝায় সেটা আমরা জানলাম। এরপরে আমরা পাবো 2 নম্বরে খেলোয়াড়। তো খেলোয়াড় বা প্লেয়ার, যেটা আমাদের পরিচিত একটি শব্দ। তো ক্রীড়া তত্ত্বের একটি অন্যতম ধারণা এই খেলোয়াড়। ক্রীড়ায় যারা অংশগ্রহণ করে তাদেরকে খেলোয়াড় বলে। এর তত্ত্বানুযায়ী খেলোয়াড় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি। তো বলা হয় যে খেলোয়াড় হচ্ছে ক্রীড়ায় সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিনিধি। খেলোয়াড়ের সংখ্যা 2 বা ততোধিক হতে পারে। রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে ভোটার, প্রভাবশালী রাষ্ট্র, রাজনৈতিক নেতা ইত্যাদি হচ্ছে খেলোয়াড়। তো এরপরে আমরা পাবো 3 লক্ষ্য বা গোল। ক্রীড়ার সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে। লক্ষ্য বলতে এখানে ক্রীড়ার ফলাফল, পে অফ কে বোঝানো হয়েছে। অর্থাৎ ক্রীড়ার লক্ষ্য হচ্ছে উক্ত ক্রীড়া থেকে খেলোয়াড় ফলাফল হিসেবে যা লাভ করতে চায়। ক্রীড়ায় কেউ হারতে চায় না, বরং জিততে চায়। ক্রীড়ার লক্ষ্য হলো জেতা, নিদেন পক্ষে না হারা মানে ড্র করা। উল্লেখ্য, কখনো কখনো কম ব্যবধানে হারাটাও লক্ষ্য হতে পারে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। তো এভাবেই আমরা লক্ষ্য আলোচনা করলাম। এরপরে আমরা পাবো পছন্দ বা চয়েস। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন খেলোয়াড় বিভিন্ন বিকল্প থেকে যেটিকে নিজের জন্য উত্তম মনে করে সেটি পছন্দ করবে বা পছন্দ করলে সেটাকেই পছন্দ বলবে। এরপরে আমরা পাবো সম্পদ, রিসোর্সেস। তো সম্পদ ক্রীড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্পদ ব্যতীত ক্রীড়ায় অংশগ্রহণ করা যায় না। সম্পদ বলতে দক্ষতা, কর্মতৎপরতা, অর্থ ইত্যাদিকে বোঝায়। এরপর আসবে কৌশল, টেকনিক। কৌশল বলতে সাধারণত এমন পদক্ষেপকে বোঝায় যার মাধ্যমে খেলোয়াড় বা খেলোয়াড়গণ প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। ক্রীড়াতত্ত্বে অগ্রগমনের বা মুভ চেয়ে ছোট এবং সংক্ষিপ্ত ক্রমকে কৌশল বলা হয়েছে। এরপর আমরা আসবো অগ্রগমন বা মুভ। সিদ্ধান্ত গ্রহণ ক্রীড়ার অপরিহার্য অংশ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপকে অগ্রগমন বলে। এরপর সুকৌশল, স্ট্র্যাটেজি। সুকৌশল বলতে খেলার বৃহৎ পরিকল্পনাকে বোঝায়। কৌশলের চেয়ে বৃহৎ অগ্রগমনকে সুকৌশল বলে। অর্থাৎ কৌশলের চেয়ে এটি একটি বড় এবং এর টেকনিক্যাল সাপোর্ট অনেক বেশি থাকবে। এরপরে পাবো আমরা 9 ফলাফল প্রাপ্য বা পে অফ। পে অফ বা ফলাফল হচ্ছে ক্রীড়ার শ্রেণী বিভাগ। ক্রীড়াতাত্ত্বিকগণ ক্রীড়াকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভক্ত করেছেন। এর মধ্যে 2টি দৃষ্টিকোণ খুবই উল্লেখযোগ্য। তো ক, অংশগ্রহণকারীর সংখ্যা। অর্থাৎ এখানে অংশগ্রহণকারীর সংখ্যার উপর ভিত্তি করে ক্রীড়া 2 রকমের হতে পারে।
যথা দুই ব্যক্তির ক্রীড়া এবং দুইয়ের অধিক ব্যক্তির ক্রীড়া। এরপরে আমরা পাবো প্রাপ্য ফলাফল। প্রাপ্য ফলাফলের উপর ভিত্তি করেও ক্রীড়া দুই প্রকার, এক শূন্য ফলাফল ক্রীড়া, দুই পরিবর্তনশীল ফলাফল ক্রীড়া। তো আমরা ছকের মাধ্যমে এই বিভিন্ন মিশ্র প্রকৃতির ক্রীড়ার আমরা নমুনাটি বুঝবো। তো এগুলো প্রত্যেকটি আবার মিশ্র প্রকৃতির হতে পারে, অর্থাৎ দুই ব্যক্তির ক্রীড়া যেমন শূন্য ফলাফল এবং পরিবর্তনশীল ফলাফল হতে পারে, তেমনি দুইয়ের অধিক ব্যক্তির ক্রীড়াও শূন্য এবং পরিবর্তনশীল ফলাফল হতে পারে। তো আমরা ছকের ভিতরেই দেখব শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে খেলোয়াড়ের সংখ্যা থাকবে, অর্থাৎ দুই ব্যক্তির ক্রীড়া, দুইয়ের অধিক ব্যক্তির ক্রীড়া, এবং ফলাফলের ক্ষেত্রে আমরা দুই ধরনের পাবো, একটা হচ্ছে শূন্য ফলাফল আর একটা হচ্ছে পরিবর্তনশীল ফলাফল। তো আমরা শূন্য ফলাফল দুই ব্যক্তির শূন্য ফলাফল, আবার দুই ব্যক্তির মিশ্র ফলাফল, দুইয়ের অধিক ব্যক্তির শূন্য ফলাফল, দুইয়ের অধিক ব্যক্তির মিশ্র ফলাফল। তো এবার আমরা আলোচনায় যাব। তো বিভিন্ন প্রকার যে ক্রীড়া, তার ভিতরে পাবো দুই ব্যক্তির শূন্য ফলাফল ক্রীড়া। একটু মনোযোগ সহকারে তোমরা এটা শুনবে এবং বোঝার চেষ্টা করবে শিক্ষার্থী ভাই বোনেরা। তো দুই ব্যক্তির শূন্য ফলাফল বা শূন্য মান ক্রীড়া হচ্ছে ক্রীড়াতত্ত্বের সবচেয়ে সহজতম রূপ। সাধারণত যেসব ক্রীড়ায় দুজন খেলোয়াড় অংশগ্রহণ করে এবং তাদের লাভ ও ক্ষতির সমষ্টি শূন্য হয়, তাকে দুই ব্যক্তির শূন্য ফলাফল ক্রীড়া বলে। এক্ষেত্রে একজন খেলোয়াড়ের লাভ বা ক্ষতি অন্য খেলোয়াড়ের লাভ বা ক্ষতির সমান হয়, ফলে খেলার নিট ফলাফল শূন্য হবে। এ ধরনের খেলাকে শূন্য ফলাফল খেলা বলা হয়, কারণ এখানে যে কোনো অবস্থায় খেলার সম্মিলিত মান শূন্য হবে। এমনকি এরূপ খেলায় অশুভ আতাতের মাধ্যমেও অন্য কিছু অর্জন করা সম্ভব নয়। শূন্য ফলাফল ক্রীড়া হচ্ছে স্থির মান সম্পন্ন ক্রীড়ার একটি বিশেষ রূপ। উল্লেখ্য, যে ক্রীড়ার প্রাপ্তির যোগফল সর্বদাই স্থির সংখ্যা তাকে স্থির মানসম্মত ক্রীড়া বলে। শূন্য ফলাফল ক্রীড়ার একটি মাত্র প্রাপ্য পে অফ থাকে, বিধায় একজনের লাভ মানে অন্যজনের ক্ষতি। আমরা একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝবো। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয় মানে ডেমোক্রেট প্রার্থীর পরাজয়। এখানে প্রাপ্য একটি, অর্থাৎ রাষ্ট্রপতির একটি পদের জন্য উভয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। এক্ষেত্রে ক্রীড়ার সম্মিলিত মান হচ্ছে শূন্য, কারণ রিপাবলিকানরা রাষ্ট্রপতি পদে জয়লাভ করে নির্বাচনী ক্রীড়ায় তাদের প্রাপ্য হচ্ছে +1, অপরদিকে ডেমোক্রেটদের প্রাপ্য মান হচ্ছে -1, যার সম্মিলিত মান শূন্য। এরপর আমরা আসবো দুইয়ের অধিক ব্যক্তির শূন্য ফলাফল ক্রীড়া। অর্থাৎ যখন কোনো ক্রীড়ায় দুইয়ের অধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে এবং খেলোয়াড়দের প্রাপ্য ফলাফলের মান শূন্য হয়, তাকে দুইয়ের অধিক ব্যক্তির শূন্য ফলাফল ক্রীড়া বলে। যেমন 3 ব্যক্তির লড়াইয়ে একজন জয়লাভ করলে তার মান +1 এবং অপর দুইজন পরাজিত হলে তাদের সম্মিলিত মান হবে -1 এবং তাদের যোগফল হবে শূন্য। তবে দুইয়ের অধিক ব্যক্তির ক্রীড়ায় একজনের বিপক্ষে অন্যরা জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সেক্ষেত্রে জোটের সদস্যগণ জয়লাভ করলে তাদের মধ্যে প্রাপ্যের বন্টন হয়। দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পরিবর্তনশীল ফলাফল হচ্ছে ক্রীড়াতত্ত্বের আদর্শ বা জটিল রূপ। তো এভাবে আমরা মোটামুটি রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে ক্রীড়াতত্ত্বের প্রয়োগটা আমরা দেখছি। তো এটি অত্যন্ত সহজ, যেহেতু আমরা খেলাকেই একটা রূপক হিসাবে গ্রহণ করেছি। তো খেলাকে সামনে রেখেই মূলত আমাদের রাজনৈতিক যে আচরণগুলো, রাজনৈতিক যে ঘটনাগুলো, এগুলো ব্যাখ্যা
করতে হবে, এবং এভাবেই মূলত আমরা ক্রীড়া তত্ত্বটি শিখে যাব। এরপর আসবে 3, 2-এর অধিক ব্যক্তির পরিবর্তিত ফলাফল ক্রীড়া। অর্থাৎ 2 ব্যক্তির পরিবর্তিত ফলাফল ক্রীড়া বলতে বোঝায় যে ক্রীড়ায় 2 জন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে এবং তাদের কৌশলের উপর নির্ভর করে প্রাপ্য ফলাফল পরিবর্তিত হয়। এই ক্রীড়ার ক্ষেত্রে একাধিক ভারসাম্য কৌশল থাকতে পারে, তার উপর নির্ভর করে উভয় লাভবান বা উভয় ক্ষতিগ্রস্ত, কিংবা একজন লাভবান অন্যজন ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ ক্রীড়াতত্ত্বের চিকেন মডেল এবং কয়েদিদের উভয় সংকট মডেল আমরা উপস্থাপন করতে পারি। তো আমরা চিকেন মডেলে দেখব যে 2 ব্যক্তির পরিবর্তিত ফলাফল ক্রীড়া ব্যাখ্যার একটি জনপ্রিয় মডেল এই কিচেন মডেল। কিচেন মডেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এই ক্রীড়ায় একটি সরু রাস্তা দিয়ে, যেখানে খুব সাবধানে 2টি গাড়ি পরস্পরকে অতিক্রম করতে পারে, তো এই রাস্তা দিয়ে 2টি গাড়ি বিপরীত দিক থেকে পরস্পরের দিকে ছুটে আসে। এরূপ অবস্থায় প্রত্যেক চালকের, যারা এই ক্রীড়ার খেলোয়াড়, সামনে মাত্র 2টি বিকল্প উন্মুক্ত থাকে, হয় রাস্তার এক পাশে সরে পড়া অথবা সরে না পড়া। কিন্তু খেলার নিয়ম অনুযায়ী যে আগে সরে পড়বে সে চিকেনে পরিণত হবে আর অন্যজন হবে হিরো। এরূপ খেলার সম্ভাব্য ফলাফল হচ্ছে 4 ধরনের। তো আমরা দেখব যে 4 ধরনের ফলাফল কিভাবে আমরা ফলাফলগুলো পাচ্ছি। তো ধরা যাক হিরো = 10 বা 10, চিকেন = -10 বা -10, 2 জনের মধ্যে সম্ভাব্য সংঘাত -100 বা 100, উভয়ের সরে পড়া = 0 এবং 2 জন খেলোয়াড়ের একজন অন্যজন। অর্থাৎ 2 জন খেলোয়াড়ের একজন হচ্ছে এ এবং অন্যজন হচ্ছে বি, এ এবং বি। তাহলে আমরা ফলাফল পাব এ এবং বি উভয়ে সরে পড়বে। এক্ষেত্রে উভয়ের প্রাপ্য ফলাফলের মান হবে 0। আর 2 নম্বরে আমরা পাবো এ সরে পড়বে কিন্তু বি সরে পড়বে না। এ চিকেন, যার মান -10, এবং বি হিরো, যার মান 10। এই একটা পাবো আমরা। আরেকটা পাবো 3, এ সরে পড়বে কিন্তু বি সরে পড়বে না, ফলে এ হিরো, যার মান 10, এবং বি চিকেন, যার মান -10। 4 নম্বরে আমরা পাবো কেউ সরে পড়বে না, ফলে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হবে, উভয়ে ক্ষতিগ্রস্ত হবে, যার মান -100। তো এবার আমরা একটি সারণীর মাধ্যমে দিয়ে এটা বোঝার চেষ্টা করব। তো এখানে এরটা যদি আমরা ধরি, তাহলে এখানে কৌশল এবং সরে পড়া। তো আমরা একটু দেখি, উপরে সারণী দেখা যাচ্ছে যে খেলোয়াড়দের গৃহীত কৌশলের উপর ভিত্তি করে খেলার প্রাপ্য পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে খেলোয়াড়দের যৌক্তিক সিদ্ধান্ত হবে 1 নম্বর কৌশলে, 1 নম্বর কৌশল যেটা আমরা দেখে এসেছি, অর্থাৎ উভয়ে সরে পড়তে চাইবে। 1 নম্বরটা আমরা কি দেখেছি? 1 নম্বর হচ্ছে উভয়ে সরে পড়বে। এক্ষেত্রে উভয়ের প্রাপ্য ফলাফলের মান হবে 0। তাহলে উভয়ে যখন সরে পড়বে, কারণ এ খেলোয়াড় জানে না বি কি কৌশল গ্রহণ করেছে। এক্ষেত্রে এ চিন্তা করবে বি যদি সরে না পড়ে তাহলে তার প্রাপ্য ফলাফল -100, সুতরাং সে সরে পড়বে। অনুরূপ একই চিন্তা থেকে বিও সরে পড়বে, সুতরাং এই খেলাতে ফলাফল হয়ে যাবে 0। তো মূলত এভাবেই এই মডেলটি ব্যাখ্যা করা হয়েছে। তো তোমরা আরো একটু স্টাডি করলে এটা আরো ভালোভাবে তোমরা শিখতে পারবে। তো মূলত এটা রাজনৈতিক গেম বোঝাবে, যে রাজনৈতিক খেলায় কোনো পক্ষ যখন ইলেকশনে নামে বা রাজনৈতিক কোনো কর্মসূচিতে নামে, তখন এভাবেই তাদের মধ্যে গেম থিওরি কাজ করে। অর্থাৎ
কেউ লাভবান হয়, কেউ লুজারার হয়, আবার উভয়ে লুজারার হয় কখনো কখনো, আবার উভয়ে লাভবান হয় এমন ঘটনা খুবই কম থাকে। তো এরপরে আমরা আরেকটি মডেল এখানে দেখব, যে কয়েদিদের উভয় সংকট মডেলের সাহায্যে একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যে দুই ব্যক্তির পরিবর্তনশীল ক্রীড়ার ক্ষেত্রে অসহযোগিতামূলক মনোভাব দ্বারা তাড়িত হলে খেলোয়াড়দ্বয় শুধুমাত্র স্বীয় স্বার্থ দ্বারা পরিচালিত হবে। গাণিতিক অর্থনীতিবিদ A.W. টুকার এরূপ ক্রীড়ার বর্ণনা প্রসঙ্গে কয়েদিদের উভয় সংকট মডেল প্রাইজনার্স ডিলেম্মা মডেলটি উপস্থাপন করেছেন। এ ক্রীড়ার ক্ষেত্রে ধরে নেওয়া হয় দুজন অপরাধী কারাগারে অন্তরীণ রয়েছে, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে তাদের বিচার করা যাচ্ছে না। এক্ষেত্রে কর্তৃপক্ষ তাদেরকে পৃথকভাবে জানায় যে তারা উভয়ে যদি অপরাধ স্বীকার করে তবে মাঝারি মানের শাস্তি অর্থাৎ 1 থেকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হবে, আর যদি উভয়ে অস্বীকার করে তবে কর্তৃপক্ষ তাদেরকে একটি অস্ত্র দিয়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে 1 বছরের কারাদণ্ড প্রদান করবে। আর যদি একজন স্বীকার করে এবং অন্যজন অস্বীকার করে তাহলে যে স্বীকার করবে তাকে মুক্তি এবং অন্যজনকে 10 বছরের কারাদণ্ড প্রদান করবে। তো এটা আমরা সারণীর মাধ্যমে আমরা দেখব যে, তো এখানে 1 নম্বর কয়েদি, তারও কিছু কৌশল থাকবে, অপরাধ স্বীকার করবে নাকি অপরাধ স্বীকার করবে না বা অস্বীকার করবে, এবং সেক্ষেত্রে অপরাধ স্বীকার করলে যে পয়েন্টগুলো তার আসবে এবং অপরাধ অস্বীকার করলে যে পয়েন্টগুলো আসবে তা এখানে দেখানো হচ্ছে। তো এখানে দুটি ভারসাম্য বিন্দু পরিলক্ষিত হচ্ছে। তো 1 আমরা পাবো উভয়ের অপরাধ অস্বীকার অর্থাৎ -1 এবং 2 উভয়ের অপরাধ স্বীকার, সেক্ষেত্রে আসবে -4। তো অপরাধ অস্বীকার করলে দুজন কয়েদির জন্যই সবচেয়ে ভালো হতো অপরাধ যদি অস্বীকার করে, কিন্তু কৌশলগত কারণে এখানে প্রত্যেক কয়েদি অন্য কয়েদির কার্যক্রম বিবেচনা না করে নিজের স্বার্থেই অপরাধ স্বীকার করবে, কারণ অপরাধ স্বীকার করলে 10 বছরের পরিবর্তে মাত্র 4 বছর কারাভোগ করতে হবে। সুতরাং প্রত্যেকেই এক্ষেত্রে অপরাধ স্বীকার করে 4 বছরের শাস্তি মেনে নেবে। এক্ষেত্রে অপরের মনোভাব না জানার কারণে প্রত্যেক কয়েদি কিছুটা ক্ষতি মেনে নেবে, অর্থাৎ তারা যদি উভয়েই দোষ অস্বীকার করত তাহলে তাদের সাজা হতো 1 বছর, কিন্তু এক্ষেত্রে ঝুঁকি ছিল যদি অন্য কয়েদি দোষ স্বীকার করে তাহলে অপরজনের শাস্তির পরিমাণ হবে 10 বছর। সুতরাং এটি যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। তো এভাবেই মূলত আমরা শিখলাম। আমরা যেটা শেষ করলাম সেটা হচ্ছে দুই ব্যক্তির পরিবর্তিত ক্রীড়া। আমরা 2টা মডেল শেষ করলাম, একটা চিকেন মডেল আর একটা হচ্ছে কয়েদি মডেল। এরপরে আমরা পাবো যে 2 এর অধিক ব্যক্তির পরিবর্তন ফল ক্রীড়া। তো এক্ষেত্রে ক্রীড়ার সবচেয়ে আদর্শ রূপ হলো 2 এর অধিক ব্যক্তির পরিবর্তন ফল ক্রীড়া, তবে এর রূপটি অত্যন্ত জটিল। এ ধরনের ক্রীড়ায় 2 এর অধিক সংখ্যক ব্যক্তি স্বার্থ আদায়ে প্রতিদ্বন্দ্বিতায় রত হয় এবং তাদের প্রাপ্য এক্ষেত্রে তাদের গৃহীত কৌশলের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। এ ধরনের জোটবদ্ধ হয়ে অংশগ্রহণকারীগণ সর্বোচ্চ সুযোগ লাভের চেষ্টা করে এবং নিজেদের মধ্যে প্রাপ্যের বন্টন করে। 2 এর অধিক ব্যক্তির পরিবর্তন ফল ক্রীড়া বলতে কার্ল ডোয়েস এমন ক্রীড়াকে বুঝিয়েছেন যেখানে অংশগ্রহণকারীগণ শুধুমাত্র প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় কিছু অর্জন করে না, বরং তার প্রতিপক্ষের সাথে ঐক্যবদ্ধভাবেও কিছু অর্জন করতে পারে। এ ধরনের ক্রীড়া আবার 2 রকম হতে পারে, 1 হচ্ছে সহযোগিতামূলক এবং 2 হচ্ছে অসহযোগিতামূলক ক্রীড়া। তো আমরা সহযোগিতামূলক ক্রীড়াটা কি পাবো আমরা একটু দেখব।
যে সহযোগিতামূলক ক্রীড়া বলতে স্থির মানসম্পন্ন নয় এমন একটি ক্রীড়াকে বোঝায় যেখানে খেলোয়াড়গণ ক্রীড়া শুরুর পূর্বে একে অন্যের সাথে যোগাযোগ এবং তাদের কৌশল সম্পর্কে আলোচনা করতে পারে, প্রয়োজনে চুক্তি বা সমঝোতায় পৌঁছাতে পারে। এরূপ ক্রীড়ায় সমঝোতামূলক প্রাপ্য কোয়ালিশন পে অফ জোটের মধ্যে বন্টন হয়। যেমন আন্তর্জাতিক রাজনীতিতে একসময় রাশিয়া তার প্রতিপক্ষ আমেরিকা ও ন্যাটোর সাথে কৌশলগত সম্পর্ক রক্ষার মাধ্যমে ইরাক যুদ্ধ থেকে উপকৃত হয়েছিল। তো এভাবে আমরা সহযোগিতামূলক ক্রীড়াটা আমরা শিখলাম। এরপরে আমরা পাবো অসহযোগিতামূলক ক্রীড়া, যে ক্রীড়ায় খেলোয়াড়গণ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং নিজ জোটের বা নিজের স্বার্থকে সর্বাধিক করার চেষ্টায় লিপ্ত থাকে, তাকে অসহযোগিতামূলক ক্রীড়া বলে। এরূপ ক্রীড়ায় অংশগ্রহণকারী সর্বদাই নিজের পক্ষে ফলাফল আনার চেষ্টা করেন। রাজনৈতিক দলসমূহ অধিকাংশ সময় এ ধরনের ক্রীড়ায় রত হয়। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত পাকিস্তানের মধ্যকার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মধ্যকার অস্ত্র প্রতিযোগিতা এ ধরনের ক্রীড়ার উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তো কেউ কেউ আবার ফলাফলের মান বিবেচনায় পরিবর্তন ফল ক্রীড়াকে ধনাত্মক ফলাফল ক্রীড়া এবং ঋণাত্মক ফলাফল ক্রীড়া এই দুই ভাগে ভাগ করেছেন। তো ধনাত্মক ফলাফল ক্রীড়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী সকল পক্ষেরই ক্রীড়ার প্রাপ্য ফলাফলের মান ধনাত্মক, যেমন বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে দাতা এবং গ্রহীতা দুই পক্ষই উপকৃত হতে পারে। আর ঋণাত্মক ফলাফল ক্রীড়ার ক্ষেত্রে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন পারমাণবিক যুদ্ধ। এ ধরনের যুদ্ধ থেকে কারোর জন্য কোনো শুভ ফল বয়ে আনে না। তো এভাবেই আমরা মূলত বিভিন্ন ধরনের ক্রীড়া আলোচনা শেষ করলাম। এরপরে আমরা পাবো দর কষাকষি জনিত ক্রীড়া। তো ক্রীড়া এক প্রকার দর কষাকষি অবস্থা। ক্রীড়ায় অংশগ্রহণকারীগণ স্বীয় স্বার্থকে সর্বাধিক করার জন্য প্রতিপক্ষের সঙ্গে দর কষাকষিতে লিপ্ত হয়। কেউ কাউকে পারতপক্ষে কোনো প্রকার ছাড় দিতে চায় না। তবে কৌশলের খেলায় কখনো কখনো একজন খেলোয়াড়কে ছাড় প্রদান করতে হয়। এরূপ দর কষাকষির অবস্থা চার রকমের হতে পারে। তো আমরা এক এক করে দেখব যে লাভ ক্ষতি সম্পর্ক। তো এরূপ অবস্থার সৃষ্টি হয় যখন একজন অন্যের ক্ষতি সাধন করে নিজে লাভবান হতে চায়। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু সহযোগিতা থাকে না। দুই পাবো লাভ ক্ষতি সম্পর্ক। এ ধরনের অবস্থার উদ্ভব হয় যখন উভয় পক্ষ লক্ষ্যার্জনে সক্ষম হয় এবং কেউ কারো ক্ষতি সাধন করে না, বরং প্রতিপক্ষের লক্ষ্যার্জনে সহায়তা করে। সহযোগিতামূলক ক্রীড়ার ক্ষেত্রে এ অবস্থার সৃষ্টি হতে পারে। এরপরে হচ্ছে ক্ষতি টু ক্ষতি সম্পর্ক। এই অবস্থায় উভয় পক্ষ ক্ষতির শিকার হয়, অর্থাৎ এক পক্ষ অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজের ক্ষতিও মেনে নেয়। অসহযোগিতা বা শত্রুতামূলক ক্রীড়ায় এরূপ অবস্থার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে প্রকৃত ক্রীড়া সংগঠিত হয় না। এরপর আসবো আমরা লাভ ক্ষতি সম্পর্ক। এ ধরনের ক্রীড়ায় প্রথম পক্ষ নিজের ক্ষতি করে এবং প্রতিপক্ষের স্বার্থকে উদ্ধার করে। একান্ত কৌশলগত বিবেচনা ছাড়া এরূপ ক্রীড়া সংগঠিত হয় না। তো এরপর আমরা আসব রাজনীতি অধ্যয়নে বিভিন্ন ক্রীড়া তত্ত্বের প্রয়োগ, যেটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অর্থাৎ এই ক্রীড়া তত্ত্বটি আমরা কেন পড়ছি। তো আধুনিক কালে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন এই ক্রীড়া তত্ত্ব। তো অ্যালান আর বল এটিকে রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে একটি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট বলে অভিহিত করেছেন। ক্রীড়া তত্ত্বের সাহায্যে রাজনৈতিক বিরোধকে একটি প্রতিযোগিতামূলক পরিবেশের প্রেক্ষিতে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ কি ধরনের কৌশল অবলম্বন করে দ্বন্দ্বরত রাজনৈতিক গোষ্ঠীসমূহ স্বার্থ রক্ষা করে, রাজনৈতিক দলসমূহ কেন জোটবদ্ধ হয়,
প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীসমূহের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষিত হয় ইত্যাদি এ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তো বিশেষ করে রাজনীতি অধ্যয়নের বিশেষ কিছু কিছু ক্ষেত্রে এই তত্ত্বটি অত্যন্ত কার্যকর। তো আমরা সেই ক্ষেত্রগুলো একটু দেখার চেষ্টা করব। যেমন রাজনৈতিক অর্থনীতি, গণপছন্দ, যুদ্ধ পরিস্থিতি আমরা পাবো, তারপরে জোট গঠন পরিস্থিতি আমরা পাবো, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ পাবো, আন্তর্জাতিক বিরোধ ও ভারসাম্য পাবো, ইতিবাচক রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ, এরপরে আমরা পাবো ইতিবাচক রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ, যে কোনো পর্যায়ে রাজনৈতিক বিরোধ, এইসব ক্ষেত্রেই মূলত ক্রীড়াতত্ত্বের প্রয়োগ হয়ে থাকে। তো এই ক্রীড়াতত্ত্বের 5টি যে সাধারণ উদ্দেশ্য সেটা আমরা দেখব, যে ভবিষ্যৎ আচরণ এবং ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা, তারপরে কোনো বিষয় ব্যাখ্যা করা, সমস্যা অনুসন্ধান করা, ঘটনা বা বিষয়ের বর্ণনা দান করা, পরামর্শ দান করা। তো এরপর আমরা উইলিয়াম রিকার তার দ্য থিওরি অফ পলিটিক্যাল কোয়ালিশন গ্রন্থে এ তত্ত্বের আলোকে কতগুলো সাধারণ নীতি আবিষ্কার করেন, যার সাহায্যে জোটের গঠন, পরিচালনা এবং কার্যক্রম ব্যাখ্যা করা যায়। তো 3টি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে আকার নীতি, কৌশল নীতি এবং ভারসাম্য নীতি। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এবার ক্রীড়াতত্ত্বের সীমাবদ্ধতা বা সমালোচনা আমরা একটু দেখব, যে বিভিন্ন সীমাবদ্ধতা এই ক্রীড়াতত্ত্বের আছে। যেমন আমরা পাবো যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়। তো ক্রীড়াতত্ত্ব একটি আধুনিক গাণিতান্ত্রিক মডেল নির্ভর তত্ত্ব। তো গাণিতিক মডেল নির্ভর তত্ত্ব হওয়ায় গণিত শাস্ত্রে এর প্রয়োগমূলক বিশ্লেষণের জন্য তত্ত্বটি উদ্ভব হয়। পরবর্তীতে অর্থনীতিতে তত্ত্ব ব্যাপক প্রয়োগ করা হয়েছে, কিন্তু গণিত ও অর্থনীতির মতো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা তথ্যসমূহ ততটা উন্নত ও প্রক্রিয়াজাত নয়, তাই রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বটি পুরোপুরি প্রয়োগ করা সম্ভব নয়। এরপরে আমরা পাবো রাজনীতির ব্যাখ্যার ক্ষেত্রে সমস্যা। তো বাস্তবে রাজনীতির সাথে অনেক আদর্শ মূল্যবোধ জড়িত, ফলে ক্রীড়াঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনকে এক করে দেখা ঠিক নয়। তো আমাদের এই ক্রীড়াতত্ত্বের আলোচনায় পরিসর অত্যন্ত সীমিত এবং সংকীর্ণ। তো এজন্য অনেকেই অনেক তাত্ত্বিক ক্রীড়াতত্ত্বকে অবহেলা করেছেন। আরেকটা সমালোচনা আমরা পাবো, জটিল বিষয়সমূহ ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ এই তত্ত্বে জটিল যে বিষয়সমূহ আছে রাষ্ট্রবিজ্ঞানের সেগুলো ব্যাখ্যা করা যায় না। এরপরে আমরা পাবো ধারণাগত অস্পষ্টতা, অর্থাৎ এই তত্ত্বের ব্যবহৃত যে ধারণা, সেই ধারণা সমূহ অনেকটা অস্পষ্ট এবং সহজ বোধগম্য নয়। তো আমরা এর সীমাবদ্ধ থাকা সত্ত্বেও রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে তত্ত্বটিকে একেবারে মূল্যহীন বলা চলে না। বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি অনুধাবনের ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক। জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলের কর্মকাণ্ড ব্যাখ্যা এবং নির্বাচন পর্যালোচনার ক্ষেত্রে ক্রীড়াতত্ত্ব খুবই কার্যকর হিসেবে বিবেচিত হয়। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাস থেকে আমরা শিখলাম ক্রীড়াতত্ত্বের সংজ্ঞা, ক্রীড়াতত্ত্ব সংক্রান্ত কতিপয় ধারণা, ক্রীড়ার শ্রেণী বিভাগ, রাজনীতি অধ্যয়নে ক্রীড়াতত্ত্বের প্রয়োগ, ক্রীড়াতত্ত্বের সীমাবদ্ধতা বা সমালোচনা। এই তত্ত্বটি খুবই আকর্ষণীয় একটি তত্ত্ব। বর্তমান বিশ্বায়নের যুগে খেলাধুলার মাধ্যমে প্রভাব প্রতিপত্তি, যশ খ্যাতি অর্জনের জন্য অর্থনৈতিক শক্তিধর দেশগুলো ব্যতিব্যস্ত। সেই সাথে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে এই তত্ত্বটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তো ক্লাসটিতে যদি কোনো বিষয় স্পষ্ট এবং কারিগরি ত্রুটি থাকে তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বলে আমার বিশ্বাস। যে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না সেগুলো মূল বইতে একটু দেখে নিও। মূলত দেখার ইচ্ছা থাকলে খুব সহজেই শিখতে পারবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।